প্রকৃতি ভালোবাসে না এমন মানুষ বোধহয় হয় না। বনভূমিতে প্রবেশ মাত্রই মনে হয় যেন প্রকৃতির কোলে এসে পড়েছি। অরণ্যের অপার সৌন্দর্য, শান্ত নিরিবিলি পরিবেশ মনকে ভালো করার জন্য যথেষ্ট। তার উপর যদি পাহাড়ের কোলে 2-3 দিন থাকার সুযোগ হয়, আশেপাশে ঘোরার জন্য পাহাড়, নদী, ঝর্ণা, ড্যাম বা জঙ্গলের মতো অগাধ বিকল্প থাকে, তাহলে বেড়ানোর মজা দ্বিগুণ বেড়ে যায়। আজ জঙ্গলমহলের এমন এক অব্বিট জায়গায় নিয়ে যাব যেখানে এগুলির সব পাবেন। সাথে জানাবো কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, কিভাবে সবটা প্ল্যান করবেন 2 রাত 3 দিনে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? অ্যানাদার ল্যান্ডমার্কের আর একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। ওই সবসময় একটা কথা বলি না, যে সুযোগ যখন যেমনি হবে ঘুরে নেবেন। ওই আজকে আমারও তাই ওরকম হয়েছে। হঠাৎ করে পাড়ার কটা বন্ধু ঠিক করেছিল কাকড়াঝোড়ে আসবে, আমি সেখানে অ্যাড ছিলাম না। জন্টি হঠাৎ করেই আমাকে প্রপোজালটা দিল, আর দেখলাম সময়ও আছে, তাই চলে আসলাম। আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি, পিছনটা হচ্ছে লাকাইসিনি পাহাড়, আর আমাদের হোমস্টেটা ঠিক ওইখানেই। তবে গল্পটা এখান থেকে শুরু না, যেখান থেকে শুরু সেখান থেকে বলবো। 13ই জুন ভোর 5:20, পাড়া থেকে আমরা 7 জন রওনা হয়েছি। সবাই সবার বাইকে ফিউল রিফিল করে ভোরের মিষ্টি রোদ মেখে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আজকে আমাদের গন্তব্য কলকাতা থেকে 250 কিলোমিটার দূরে আমঝর্ণা গ্রামের করম হিল ভিউ হোমস্টে। জায়গাটি ঘাটশিলা, মুকুটমণিপুর ও বেলপাহাড়ির মিডিলে ও কাকড়াঝোড় থেকে 4.5 কিলোমিটার দূরত্ব। সেকেন্ড হুগলি ব্রিজ বন্ধ থাকায় হাওড়া ব্রিজ হয়ে হাওড়ার ভেতরের রাস্তা ধরে 13 কিলোমিটার ঘুরে আমরা সাঁতরাগাছি এসে পৌঁছেছি। চলার পথে একটু টি ব্রেক নিতে দাঁড়িয়েছিলাম। অ্যাকচুয়ালি সেকেন্ড হুগলি ব্রিজটা বন্ধ থাকায় আমরা সাঁতরাগাছিটা এসকে অনেক ভেতর রাস্তা দিয়ে ঘুরে তার জন্য অনেকটা টাইম লেগে যায়। টি ব্রেক সেরে আবারও রওনা হয়েছি। মনে মনে একটা অদ্ভুত বিস্ময়, প্রচণ্ড উত্তেজনা বা আনন্দ, আর একটা চাপা ভীতি কাজ করছে। বিস্ময় এটা নিয়ে যে 2 দিন আগে অবধি যেখানে এই ট্রিপে আমার আসারই কোনো কথা ছিল না, সেখানে হঠাৎ করেই তার অংশ হয়ে গেছি বলে। উত্তেজনা বা আনন্দ এই কারণে যে অনেক দিন পর আবার বাইক রাইড করে কোনো ট্রিপে যাচ্ছি তাই। আর চাপা ভীতিটা ওই মেঘেদের নিয়ে। দেখুন কেমন সুন্দরভাবে মাথার উপর সেজে রয়েছে, কখন না জানি আবার ভালোবেসে নেমে পড়ে, আর রাইডের মজাটাই না মাটি হয়ে যায়। তবে সব মিলিয়ে যে একটা রোমাঞ্চ অনুভব করছি না, সেটা অস্বীকার করব না। ঘড়িতে বাজে 8:20, আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কেমন কোলাঘাট পৌঁছে গেছি। কোলাঘাট মানেই যে আজকের ডেটে ভুরিভোজের পারফেক্ট ডেস্টিনেশন, তা তো সবারই জানা। তাই সবাই ঠিক করলাম ব্রেকফাস্টটা এখানেই সারব। মজার বিষয় কি জানেন? বাড়িতে থাকলে কিন্তু 8টায় আমরা কেউই ব্রেকফাস্টও করি না, খিদেও পায় না। আর এখন দেখুন কেমন চেয়ে চেয়ে চেটেপুটে খাচ্ছি সবাই। ব্রেকফাস্ট আপাতত কমপ্লিট হয়ে গেল, আধা ঘন্টা মতন একটু রেস্ট হলো এই আর কি। এবারে যাব 200 কিলোমিটার পর, অনেকটা ডিস্টেন্স, কখন পৌঁছাবো জানি না। ঘড়িতে এখন 9:15 বাজছে। আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম। এখন কংসাবতী নদীর উপর থেকে ছুটে চলেছি গন্তব্যের দিকে। কথায় আছে না, ডেস্টিনেশনে পৌঁছানো অবধি জার্নিটাই মজার। সেটাই আজকে ভীষণভাবে ফিল করছি। সঙ্গে ওয়েদারটাও সঙ্গ দেওয়ায় মজাটাও দ্বিগুণ হয়ে গেছে। তবে সমস্ত ক্রেডিটই জন্টির। ও, জন্টি থেকে মনে পড়ল, কারোর সাথে তো পরিচয়টাই করানো হয়নি এখনো। আসুন পরিচয় পর্বটা সারি। ফার্স্ট রাইডার চিন্ময় বোস ওরফে বিশুদা, আমাদের মধ্যে সিনিয়র, ও বিশুদার সাথে আমার ফার্স্ট রাইড। এই ট্যুরের প্ল্যানার সুরজিৎ কুণ্ডু ওরফে জন্টি, আমার ছোটবেলার বন্ধু। আমার আরেক বন্ধু অমিত ভট্টাচার্য ওরফে পুকাই। নেক্সট আছে রূপম চক্রবর্তী ওরফে দীপদা, পাড়ার ছেলে ও আমাদের হোমস্টের ওনার। পাড়ার বন্ধু অঙ্কুর সেনগুপ্ত ওরফে অঙ্কুর, ডগ লাভার ও বাইক রাইড লাভার। আমার আরেক বন্ধু সুনীল সরকার ওরফে রনি,
এই ট্যুরে সবার শেষে অংশগ্রহণকারী। অনেকটা রাস্তা তো কনস্ট্যান্ট যাওয়া যাচ্ছে না, তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পাগুলোকে একটু সোজা করে নেওয়া আর কি। পা ফা ধরে যাচ্ছে। এবারে এই জায়গাটা থেকে আমরা এই দিকটায় চলে যাব, খড়গপুরের দিকটাতে গিয়ে তারপরে ওখান থেকে ইউ টার্ন করে আবার মেন রোডে উঠবো। দেখুন, খড়গপুর ক্রস করে দুটো রাস্তা দিয়ে পৌঁছানো যায়। প্রথমটা লোধাশুলি দিয়ে বেলপাহাড়ি কাঁকড়াঝোড় হয়ে আমঝর্ণা, অথবা বেলাবেরিয়া ঘাটশিলা হয়ে আমঝর্ণা। আমরা প্রথমের রাস্তাটা নিয়েছিলাম, কারণ এই রাস্তার সিনারিক ভিউ খুবই সুন্দর। কিন্তু শেষ 10 কিলোমিটার রাস্তা প্রচণ্ড বাজে। অন্যদিকে ঘাটশিলার রাস্তা খুবই সুন্দর, বাইক রাইডের জন্য আইডিয়াল। তবে পথ 23 কিলোমিটার মতন বেশি পড়ে। পথে শুধু বালিবাসাতে দাঁড়িয়েছিলাম লাস্সি খাওয়ার জন্য। এরা যাচ্ছে কম, খাচ্ছে বেশি, দাঁড়াচ্ছে বেশি, ঠিক আছে। এখন কিসের জন্য? লস্যি। প্রচণ্ড গরমে এইটুকু রিফ্রেশমেন্ট সবারই খুব দরকার ছিল। এখান থেকে লোধাশুলি 16 কিলোমিটার, আর আমাদের হোমস্টে এখনও অনেকটা। খুব বেশিক্ষণ লাগলো না, আমরা পৌঁছে গেলাম লোধাশুলি ফরেস্ট রেঞ্জে। যে প্রকৃতির টানে আজ সবাই বাড়ি থেকে বেরিয়েছি, সেই সৌন্দর্যের প্রথম হাতছানি আমাদের বাইকের চাকা থামিয়ে দিল। এটা ঝিঝি পোকার সাউন্ড। হাওয়া কাটছে বলে মনে হয়। আমিও প্রথমে ভেবেছি হাওয়া কাটছে বলে ওরকম হচ্ছে। টুকটুক করে চলতে চলতে শেষমেশ লোধাশুলি ফরেস্টের মধ্যে এন্টার করে গেছি। জায়গাটা একটু ভালো বলে দাঁড়ালাম একটু ছবি তোলার জন্য। ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি জায়গাটা কিরকম, দেখো। এই যে রাস্তাটা দেখছেন, এই পথেরই শেষ 10 কিলোমিটার এতটাই খারাপ রাস্তা যে সমস্ত পথে যত না ধকল হয়েছিল, এইটুকুতে অবস্থা খারাপ হয়ে গেছে। ইভেন আমি পিছনে বসে ক্যামেরা ধরে রাখতে পারছিলাম না। জায়গায় জায়গায় গর্ত, কাঁচা পাকা রাস্তা, কোথাও বা রাস্তার কাজ চলছে। 50 ডিগ্রি থেকে 60 ডিগ্রি চড়াই উতরাই, রাস্তার বাজে বাজে টার্নিং ইত্যাদির জন্য ফুটেজগুলিই নেওয়া হয়নি, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। ঘড়িতে বাজে 2:20, আর এখন সবে আমরা কাঁকড়াঝোড়ে এসে পৌঁছালাম। আর এখান থেকে 4-4.5 কিলোমিটার মতন, কিন্তু ভয়ানক অফরোডিং, মানে পাহাড়ের মতন না হলেও রাস্তাঘাট খুবই বাজে। আর 10 কিলোমিটার মতন, 10-12 কিলোমিটার মতন রাস্তাঘাট খুবই বাজে, একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। গরম তো তার মধ্যে, প্রচণ্ড গরম, তো সেই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। তো বাকি বন্ধুরা পিছনে আছে, তারা আসুক, সেই জন্য ওয়েট করছি। এখানে একটা লাস্ট অপশান, লাস্ট দোকান আছে, এখান থেকে যা প্রয়োজনীয় জিনিস কিনে নিতে হবে, তারপর আমরা হোমস্টের উদ্দেশ্যে রওনা দেবো। বাকি বন্ধুদের জন্য অপেক্ষা করছি, এমন সময় শুরু হলো মুষলধারে বৃষ্টি। এ যেন অরণ্য সুন্দরী আমাদের অভ্যর্থনায় বৃষ্টি রানীকে নিমন্ত্রণ করেছেন। একজন ট্রাভেলার হিসেবে এতটা পথ এই গরমে পাড়ি দিয়ে আসার পর এরকম একটা সুন্দর ওয়েদার, মনের অনুভূতিটা আন্দাজ করতে পারছেন তো? আর শেষ 4 কিলোমিটার। রাস্তাটা এখন একটুখানি ঠিক হয়েছে, কিন্তু সরু হয়ে গেছে, সঙ্গে ফোটা ফোটা বৃষ্টি শুরু হয়েছে। অপূর্ব ওয়েদার লাগছে, অপূর্ব ওয়েদার। এমনিতে গরমটা আহামরি কিছু বেশি নয়, আমরা যেহেতু রোদে রোদে আসছিলাম বলে তার জন্য গরমটা বেশি লাগছিল। তবে এখন বৃষ্টিটা এক পশলা বৃষ্টি হয়ে গিয়ে ওয়েদারটা যা হয়ে গেছে না, বলে বোঝানোর মতন না। মিনিট 20 আটকে থাকার পর বৃষ্টিটা একটু থামতে বেরিয়ে পড়লাম। মুখ চোখে আনন্দটা দেখলেন তো? এই আনন্দটা ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য শুধু নয়, একজন পাহাড় প্রেমীর কাছে পাহাড়ের প্রথম ঝলক ধরা দেওয়ার আনন্দ, তীব্র গরম সহ্য করার পর বৃষ্টি ভেজার আনন্দ, কংক্রিটের জঙ্গল থেকে বেরিয়ে 3-4 দিন সবুজের জঙ্গলে হারিয়ে যেতে পারার আনন্দ। দুপুর 3টে তখন আমরা হোমস্টেতে গিয়ে পৌঁছালাম। শেষমেশ এসে পৌঁছালাম। এখন ঘড়িতে বাজে 3টে, অনেকটাই টাইম লেগে গেল যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছি বলে। আর হোমস্টেটা যদি বলি, একদম পাহাড়ের পাশে, পিছনে দেখতেই পাচ্ছ পাহাড়টা, পাহাড়ের পাশে একদম হোমস্টে। ওয়েদারটা এখানে এখন
হালকা এক পশলা বৃষ্টি যেহেতু হয়েছিল, খুব ঠান্ডাও না খুব গরমও না, মেঘলা মেঘলা হয়ে রয়েছে, খুব সুন্দর ওয়েদার। তবে এখন এবার সবার প্রথমে কাজ হচ্ছে ফ্রেশ হওয়া, কারণ এতটা জার্নি করে এসে শরীর খুব ক্লান্ত। ফ্রেশ হব, তারপর লাঞ্চ করব, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। চলো রুমটা দেখি। যেটার কথা এতক্ষণ বলছিলাম, এই হলো সেই করম হিল ভিউ হোমস্টে। একদম লাকাইসিনি পাহাড়ের কোলে, সবুজ গাছগাছালিতে ঘেরা, 40+ অ্যাডাল্টসের ক্যাপাসিটি যুক্ত, 8 to 10 কার পার্কিং এরিয়া, ওয়াইফাই কানেক্টিভিটি, বড়সড় ডাইনিং এরিয়া, শীতকালের জন্য গিজার ফেসিলিটি সম্পন্ন একটা সাজানো গোছানো প্রপার্টি। এই হচ্ছে আমাদের একটা রুম, আমাদের 1 আর 2 7 জন যেহেতু আছি। দুই 4 জনের বেড, নন এসি রুম এটা। পাশে টয়লেট আছে, এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, আয়না আছে, টয়লেটটা এইখানে, পয় পরিষ্কার, সাজানো গোছানো। এসিটাই নেই শুধু, ভালো রুমটা। এটা 1 নম্বর রুম। আর একটা রুম সেমই, দেখিয়ে দিচ্ছি। এখানে একটা বসার জায়গাও দিয়েছে। এইটা হচ্ছে 2 নম্বর রুমটা। বিশুদা খুব ক্লান্ত, মারাত্মক। ওইটুকু আসতেই যা অসুবিধা হয়েছে আমাদের সব থেকে যেটা কষ্ট হলো লাস্ট 10 কিলোমিটার। এক্স্যাক্টলি, ওই 10 কিলোমিটার আসতেই যা কষ্ট। এটা হচ্ছে আর একটা রুম, সেম রুম, নন এসি। 2টো বেড আছে, 4 জন 4 জন, 2 জন 4 জন। একটা ওয়ার্ড্রপ আছে, আয়না এটাতেও আছে, বসার জায়গা আছে, আর টয়লেটটা এইরকম পরিষ্কার পরিচ্ছন্ন, বড়সড় টয়লেট। আর এইসব জায়গায় এসে এসির খুব একটা দরকার পড়ে না। এসি লাগবে না বলছি তার কারণ, এখানে সবকটা ঘরই মাটির। ঘরগুলির দেয়াল বা পিলার এতই নিপুণভাবে তৈরি যে খালি চোখে দেখে বোঝার উপায় নেই। ফলে গরমে ঠান্ডার ও শীতে গরমের একটা ন্যাচারাল ফিলিংস পাবেন এখানে। সাথে এখানকার সবুজে ঘেরা পরিবেশ একে অন্য প্রপার্টিগুলি থেকে আলাদা করে। এখানকার আরও একটি বিশেষত্ব এই উডেন ওয়াচ টাওয়ারটি। কিছুটা সময় এর ওপরে বসে প্রকৃতি উপভোগ করেই সমস্ত স্ট্রেস কাটিয়ে ওঠা যায়। আমাদের ফ্রেশ হতে হতে বাইরে আবার শুরু হলো মুষলধারে বৃষ্টি। বাইরে এরকম একটা সুন্দর ওয়েদার, আর আমরা লাঞ্চ করতে বসেছি। লাঞ্চে মেনুতে আছে ভাত, ডাল, 1 রকম তরকারি, 2 রকম ভাজা, মাছ, চাটনি, পাঁপড়। আর বিশুদাকে এই প্লেটটা আমরা স্পেশালি সাজিয়ে দিয়েছি, কারণ বিশুদা আমাদের সিনিয়র পার্সন, নয়তো আমরা এরকম বুফে সিস্টেমের মতো নিয়ে খাচ্ছি। যেহেতু এটা দীপদার হোমস্টে মানে আমাদেরই হোমস্টে, তো খাওয়া দাওয়াগুলো আমরা নিজেরা বুফে সিস্টেমের মতো নিয়ে খাচ্ছি। তো মিঠুনদার হোমস্টে, তো সেই জন্য দীপদা যেহেতু আমাদের পাড়ার ছেলে, মিঠুনদাও কাছের ছেলে, তো যার জন্য আমরা আমাদের মতন নিয়ে খাচ্ছি এখানে বুফে সিস্টেমের মতো। বিশুদাকে শুধু সাজিয়ে দেওয়া হয়েছে আর আপনাদের দেখানোর জন্য এই প্লেটটা সাজানো হয়েছে। এবার লাঞ্চটা করে নিই, খুব জোর খিদে পাচ্ছে। এবার না খেলে আর ভিডিও করতে পারবো না। নেক্সট কথা লাঞ্চের পরে। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরবেলা খেয়ে দিয়ে এত ঘুম পেয়েছিল, এক চোট ঘুমিয়ে নিলাম। ঘুমিয়ে এই এখন 8টা সাড়ে 8টা বাজে। এখন ঘুম থেকে উঠেছি, গিয়ে এবার আমাদের চা কফি তার সঙ্গে স্ন্যাক্স ওখানে পরিবেশন করবে, সেটাই এখন খেতে যাব। আসলে কালকে রাত থেকে কোনো ঘুম নেই। কোথাও একটা বেরোনোর আগে না মনের মধ্যে এমন একটা ফিলিংস চলে যে রাত্রিবেলা ঘুম আসতে চায় না। তো কালকে 2:30টা অবধি জেগেছিলাম রাতে, তারপর সকালের অত ধকল, তারপর দুপুরে ওরকম একটা লাঞ্চ সেরে আর শরীরকে ধরে রাখতে পারিনি, এক চোট ঘুমিয়ে নিয়েছি। এবারে আড্ডা মেরে এনজয় করে রাতটা কাটিয়ে দেওয়া যাবে। চলো আপাতত স্ন্যাক্সের টেবিলে যাই, গিয়ে দেখি ওখানে কি সার্ভ হচ্ছে। তো স্ন্যাক্স টেবিলে এখন ভেজ পকোড়া উইথ চায়।
কফি বলেছিল দাদারা, কিন্তু এই গরমে আর কফি খাইনি আমরা। সন্ধ্যেটা শুরু হলো চা দিয়ে। চিয়ার্স। সন্ধ্যেটা চায়ের টেবিলে আড্ডা দিয়েই কাটলো। রাতে চিকেন কষা ও রুটি দিয়ে ডিনার সেরে দিনটা শেষ করলাম। গুড মর্নিং বন্ধুরা, এখনই উঠলাম, তাড়াতাড়ি করে ফ্রেশ হতে হবে, ব্রেকফাস্ট করতে হবে, তারপর দেখা যাক প্ল্যান করব কোথাও বেরোবো কি বেরোবো না, না বেরোলে কি করব, বা বেরোলে বা কোথায় কোথায় যাব। চলো আগে ব্রেকফাস্ট টেবিলে দেখা হচ্ছে। বাহ বাহ বাহ, সুন্দর গুছিয়ে বসে পড়েছে সবাই। হ্যাঁ, সকাল সকাল লুচি তরকারি। জন্টি এখানে কোথার থেকে দেশি শুয়োর কিনে এনেছে, সেইগুলোরই এখন কাটিং চলছে। এটা কি রাতে খাওয়া হয় ভাই? আমরা অ্যাকচুয়ালি যে জায়গাটায় আছি না, তার আশেপাশে এত কিছু দেখার আছে যে আমরা ডিসাইড করতে পারছিলাম না কোন দিকটায় যাব। তো আপাতত ঠিক হলো যে চাকাডোবার দিকে যাব, কারণ এটা 8 থেকে 10 কিলোমিটারের মধ্যে আছে। মোটামুটি গিয়ে লাঞ্চের মধ্যে ফিরে আসা যাবে। এখন অলরেডি 12টা বেজে গেছে। এরপরে যদি আমরা দূরে কোথাও যাই, ফিরে আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। চাকাডোবার দিকে যাব, ওইখানে পথে যা যা পড়বে সেগুলো দেখব। তালবেড়িয়া লেকটা প্ল্যানিংয়ে রেখেছি, যদি টাইমিং হয় যাব, দেখে তারপরে ফিরে এসে লাঞ্চ করব। চলো আপাতত এখন আমরা বেরোই। আমাদের রাইডার রেডি। কালকে রাতে এই রাস্তাটা পূর্ণিমার আলোয় একদম পুরো একদম আলোকিত হয়েছিল, পাহাড়গুলো চকচক করছিল একদম। কালকে রাতে অনেকটা আমরা হাঁটতে হাঁটতে, এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে অনেকটা গেছিলাম, প্রায় ঘন্টাখানেক ওপরের দিকে গেছিলাম। কোথায় ময়ূর ডাকছে? হ্যাঁ হ্যাঁ। ও ও কি দেখলাম রে, দেখে যাই যে পাইকম মেলেছে। আসলে এখানকার ম্যাক্সিমাম জায়গাই, যেমন ঝাড়গ্রামের দিকটা বা বেলপাহাড়ির দিকটা অথবা সমস্ত ঘাটশিলা বেলটা, সবই আমাদের ঘোরা। তাই কাছাকাছির মধ্যে ফরেস্টের মধ্যে দিয়ে বাইক চালানোর স্বাদ নিতেই আজ বেরোনো। আমরা চাকাডোবা হয়ে ঝিলিমিলি ফরেস্টের রাস্তা ধরে চলেছি তালবেড়িয়া লেকের দিকে। প্রধানত শাল, পলাশ, মহুয়া গাছের এই জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে গেছে কংসাবতী নদী। হরিণ, ময়ূর, হাতি, শেয়াল, সাপ ছাড়াও রয়েছে এখানে প্রচুর পাখি। এছাড়া শীতকালে প্রচুর পরিযায়ী পাখির আগমন হয় কংসাবতীর তীরে। আপনি প্রকৃতিপ্রেমী বা ফটোগ্রাফার কিংবা বাইক রাইডার যাই হন না কেন, কালো পিচের রাস্তা ও তার দুধারে সদ্য বৃষ্টিমাখা সবুজের শাড়ি আপনাকে মুগ্ধ করবেই। আপনার মনে হতেই পারে এই পথ কখনো যেন শেষ না হয়, বা পথ হারাবেন বলেই এই পথে আসা। আপনারা 2 রাত 3 দিনের প্যাকেজে এখানে কোন কোন জায়গা ঘুরে দেখবেন, হোমস্টে থেকে সেখানকার দূরত্বই বা কতটা, তার একটা লিস্ট স্ক্রিনে ও ডেসক্রিপশনে আমি দিয়ে দিলাম। ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নেবেন। তালবেড়িয়া লেক আমাদের রিসর্ট থেকে 28 কিলোমিটার দূরে, আর ঝিলিমিলি ফরেস্ট 22 কিলোমিটার। এটি বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার একটি অন্যতম পর্যটন কেন্দ্র। এই যে চাকাডোবার রাস্তাটা হচ্ছে এইটা, আর আমরা যে হোমস্টেটায় আছি এই রাস্তাটা দিয়ে যাওয়া যায়। এগুলো সব এখানে কীভাবে প্রধানমন্ত্রী সড়ক যোজনা বা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেগুলো করেছে, সেগুলো সড়কের মতন লেখার মতন করে এখানে টাঙিয়ে রাখা আছে। বাকি এই দিকটা দিয়ে গেলে পুরো সবুজে সবুজ দেখতে পাবেন, এই রাস্তাটা দিয়েও সবুজে সবুজ দেখতে পাবেন। আর এইখানটা একটা গ্রামের মতন ছোট্ট, এখানে গ্রামগুলো খুব বিক্ষিপ্তভাবে ওলটপালটভাবে রয়েছে। যেতে যেতে অনেকগুলো গ্রামই পড়ে, হয়তো 5-10টা বাড়ি নিয়ে একটা গ্রাম,
তারপর আবার কিছুটা এগিয়ে গেলে 4-5টা বাড়ি, এরকম টাইপের। একটা জিনিস প্রচণ্ডভাবে ফিল করছি, যেটা জঙ্গলের মধ্যে না বাইক টাইক নিয়ে ঢুকলে কোনো কিছু সাউন্ড শোনা যায় না। তার মধ্যে বিশুদার কাছে থান্ডারবার্ড আছে, ওর ভাইব্রেশন সাউন্ড এতটাই, কোনো পাখি কোনো কিছু জীবজন্তুর আওয়াজ শোনাই যাচ্ছে না। এই জায়গাটা একটু নিরিবিলি দাঁড়িয়েছি, কত সুন্দর দেখুন, সাউন্ড শোনা যাচ্ছে। দেখতে দেখতে পৌঁছে গেছি আমরা তালবেড়িয়া লেকে। তালবেড়িয়া একটি কৃত্রিমভাবে তৈরি হ্রদ, যা চারিদিকে পাহাড় ও জঙ্গল দিয়ে ঘেরা। এখন এর জল কম থাকলেও ভরা বর্ষায় এর রূপ অন্যরকম হয়ে ওঠে। একসময় বর্ষার জলকে সারা বছর ধরে রেখে বন্যপ্রাণ ও চাষাবাদের কাজে লাগানোর জন্য এই লেক নির্মাণ করা হয়। শীতের সময় এটি হয়ে ওঠে এক জনপ্রিয় পিকনিক স্পট। শীতকালে প্রচুর পরিযায়ী পাখির আনাগোনা বাড়ে। সারা বছরই বোটিংয়ের সুব্যবস্থা রয়েছে এখানে। এখানের জল এতটাই স্বচ্ছ যে খালি চোখেই অনায়াসে জলজ প্রাণী আপনার চোখে পড়ে যাবে। বসন্তে আসলে পাবেন চারিপাশ জুড়ে পলাশের সম্ভার। তালবেড়িয়া ড্যামে এসে দেখছি সেরকম কোনো জল টল নেই, তো একটু গরমের মধ্যে একটু শশা খেয়ে নেওয়া যাক। বোটগুলো বাঁধা আছে, কিন্তু বোটগুলো মনে হচ্ছে না চলে বলে, জলটা অনেক কমে গেছে। চলে চলে বৃষ্টিটা হলে তারপর জলটা বাড়বে। তালবেড়িয়া দেখে আমরা এবার বেরোচ্ছি আবার যাত্রা আমাদের হোমস্টের উদ্দেশ্যে। এখন 1.5 ঘন্টার রাস্তা। এখানের লোকে মনে হয় আমফাম খায় না। হ্যাঁ দাঁড়া, এটা তুলে খাই দেখি। কালকে এইগুলো আমি ভেবেছি আম না অন্য কিছু, ছোট ছোট তো। ছেড় দেখি, ছেড়। রিসর্টে ফিরে এলাম, এখন ঘড়িতে বাজে 4:15। অনেকটা টাইম লেগে গেল। আসলে জায়গায় জায়গায় দাঁড়ানো, ছবি তোলা, এইসবের জন্য সময়টা বেশি লেগে গেছে। এখন এবার একটু ফ্রেশ হতে হবে আর লাঞ্চটা করতে হবে। প্রায় 5:45 বাজে আজকে আমরা লাঞ্চ করতে বসেছি। এখন এত লেট হয়ে গেছে, 4টে সাড়ে 4টের সময় ফিরলাম। ফ্রেশ হয়ে তারপরে রেডি হতে হতে এই টাইমটা আজকে হয়ে গেছে। কিছু করার নেই, ঘুরতে আসলে যে সব কিছু সবসময় ঠিক ঠিক টাইমে হবে সেগুলো বলাটা খুব মুশকিল। তা আজকে লেট হয়েছে, কোনোদিন তাড়াতাড়ি হবে, এইটা মেনে নিতে হবে। এখন সন্ধে নেমেছে। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে হোমস্টেতে জ্বলে উঠেছে আলো। যতদূর চোখ যাচ্ছে আমাদের হোমস্টে ছাড়া আর আলো খুঁজে পাওয়া যাচ্ছে না। বন্ধ হয়েছে পাখিদের কলরব, শুরু হয়েছে ঝিঝি পোকা ও অন্য নিশাচরদের ডাক। চারিদিকে শান্ত নিস্তব্ধতার মাঝে বিরাজ করছে পূর্ণিমার চাঁদ ও জ্যোৎস্নার আলো। আর আমরা কটা প্রাণী ব্যস্ত আমাদের রাতের খাবারের প্রস্তুতিতে। গুড ইভিনিং বন্ধুরা, খুব সুন্দর খাওয়া দাওয়া করে একটা ছোট্ট পাওয়ার ন্যাপ নিয়ে উঠলাম। ঘড়িতে এখন বাজে 8টা, আর এখন আমাদের প্রস্তুতি চলছে রাতের ডিনারে। তো ডিনারটা জন্টি রান্না করবে, সকালেই যেটা দেখালাম শুয়োরের মাংস, জন্টি ওটা বানাবে। এখন কিচেনে গিয়ে যাই, দেখি ওখানে কি তোড়জোড় চলছে। আমাদের শেফ জন্টি এখন শুয়োরের মাংসটা কষাচ্ছে। কালারটা তো দেখে মনে হচ্ছে হেবি সুন্দর হয়েছে। জন্টি কতক্ষণ লাগবে আর? ভালো করে সিদ্ধ যাতে হয়, শক্ত না থাকে। দেশি মাংস ইয়ে না, শক্ত হবে না দেশি মাংস।
দেশি মাংস তো শক্ত হবে। ও আচ্ছা, ঠান্ডা হলে শক্ত হবে। পোলট্রির মতো নরম হবে না। পোলট্রি আমরা যেরকম খাই ওরকম নরম হবে। হুম, তো বেশি করে সিদ্ধ করলেই তো সব এটা ঠিক হয়ে যাবে। প্রেসারে দিতে হবে। ও, তবে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর স্মেলটাও খুব সুন্দর বেরিয়েছে। বন্ধুরা, এখন বাজে 11টা। আলটিমেট আমাদের রান্নাবান্না কমপ্লিট, ডিনারটাও নিয়ে নিয়েছি। খেয়ে দেখি, আমি আর কথা বলতে পারছি না, জিভে জল আসছে এত। দেশি শুয়োর নাকি ফার্স্ট টাইম ট্রাই করছি। বাহ, সুন্দর। তাহলে ডিনারটা সারি, আজকে রাতে এই অবধি, কালকে সকালে দেখা হবে। আজ সকালটা একটু অন্যরকম। বাইরে শুরু হয়েছে বৃষ্টি। ব্রেকফাস্ট টেবিলে জল খাবার খেতে খেতে বৃষ্টির তেজও আরও বেড়ে গেছে। সবার কপালে ভাঁজ ও মনে সংশয়, আদৌ আজ বেরোনো হবে তো? বৃষ্টির আমেজ নিতে নিতে আজকের প্ল্যানটা বানিয়ে ফেললাম। ঠিক হলো, ফার্স্টে যাব লাকাইসিনি এলিফ্যান্ট ওয়াচ টাওয়ার ভিজিট করতে, তারপর ফিরে এসে যাব মাছ ধরতে। এখন খালি অপেক্ষা বৃষ্টি থামার। বৃষ্টি থেমে যেতে প্রকৃতি যে এরম পাল্টে যাবে আমরা কেউই আশা করিনি। কে বলবে বলুন 2 ঘন্টা আগে এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তবে সে যাই হোক, তাতে আমাদের অনেক সুবিধা হয়েছে তা নিঃসন্দেহে। লাকাইসিনি ওয়াচ টাওয়ার আমাদের হোমস্টে থেকে 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার আপনাকে ট্রেক করেই যেতে হবে। হাতিদের ওপর নজরদারি চালানোর জন্য এটি নির্মাণ করা হয়েছিল। কপাল ভালো থাকলে হাতির দেখাও মিলতে পারে এই পথে। স্থানীয়রা এখানে আসেন তাদের গরু ছাগল চড়াতে, জঙ্গল থেকে বাবুই ঘাস কাঠ সংগ্রহ করতে, আবার কখনো কখনো শিকার করতে। এই বাবুই ঘাস দিয়ে তারা একটি বিশেষ ধরনের দড়ি বানান, যা এখানকার অনেকেরই জীবিকার অংশ। ফটোগ্রাফারদের জন্য যে এটি একটি স্বর্গরাজ্য তা বলার অপেক্ষা রাখে না। এইখানে চুপচাপ খালি দাঁড়িয়ে থাকতে হয়। কত রকম পাখির সাউন্ড বলে বোঝানো যাবে না। শুনুন, অনেক দূরে কোথাও একটা ডাকছে। তাছাড়া এশিয়ার এক বিরল প্রজাতির পেঁচা শুধুমাত্র এখানেই পাওয়া যায়, যাকে ক্যামেরাবন্দি করতে বহু ফটোগ্রাফার ভিড় জমান এখানে। ওয়াচ টাওয়ারের উপর থেকে চোখে যা দেখছি, ক্যামেরার মাধ্যমে আপনাদের তার কতটা অনুভব করাতে পারছি জানি না। তবে আজ ভীষণভাবে একটা অভাব অনুভব করছি, সেটা একটা ড্রোনের অভাব। ওয়াচ টাওয়ারটি ছাড়া আপনারা যেতে পারেন লাকাইসিনি ভিউ পয়েন্টে। এখান থেকে 5 কিলোমিটারের ট্রেক, সময় লাগে 4 ঘন্টা মতো। 5 কিলোমিটার হলেও ট্রেকটি বেশ কঠিন। প্রপার কোনো রুট নেই যাওয়ার। হাতি যাতায়াতের ফলে যে সরু রাস্তা জঙ্গলে তৈরি হয়, সেখান থেকেই আপনাকে যেতে হবে। রাস্তায় কোনো জল বা খাবার পাবেন না। লোকাল কোনো লোক সাথে না নিয়ে গেলে পথ হারানোর সম্ভাবনা প্রবল। শীতকালে যদিও বা সম্ভব, গরমে তো একদমই সম্ভব নয়। ওয়াচ টাওয়ার দেখে এবারে যাচ্ছি হোমস্টের দিকে। বন্ধুরা সবাই আগে চলে গেছে, হয়তো আমাকে খোঁজাখুঁজিও করছে, গেলে একটু গালাগাল করবে এই আর কি। তবে ভালো ভালো ছবি আর ভিডিওর জন্য একটু দাঁড়িয়েছিলাম। হোমস্টেতে ফিরতে ফিরতে লাঞ্চ টাইম হয়ে গেছে। জমিয়ে দুপুরের মধ্যাহ্নভোজ সেরে চললাম মাছ ধরতে। হোমস্টের ম্যানেজার অজিতদাকে বলাই ছিল এমন একটি জায়গায় নিয়ে যেতে যেখানে মাছ ধরার পাশাপাশি জমিয়ে আড্ডাও দেওয়া যায়। সবুজের মাঝখানে গ্রাম্য স্টাইলে তৈরি বসার জায়গা, পিছনে সবুজে মোড়া দিগন্ত বিস্তৃত মাঠ, আরও দূরে নাম না জানা কোনো পাহাড়। মেঘলা মেঘলা ওয়েদার, ফুরফুরে হাওয়া, এক কথায় মনে হলো অজিতদা যেন আমাদের মন পড়তে পারে।
আপনারা চোখ রাখুন জন্টির ছিপে ও আড্ডার আসরে। আমি ততক্ষণ পুরো ট্যুর প্ল্যানটা সাজিয়ে দিচ্ছি। যদি ট্রেনে আসেন তবে সকাল সকাল ঘাটশিলা নেমে অটো রিজার্ভ করে ঘাটশিলাটা ঘুরে হোমস্টেতে ফিরুন। পরের দিন বেলপাহাড়ি ঝাড়গ্রাম সাইডটা ঘুরে সময় থাকলে ঝিলিমিলিটা ঘুরে আসুন। তারপরের দিন বাড়ির উদ্দেশ্যে রওনা দিন। আগের থেকে বলে রাখলে হোমস্টে থেকেই গাড়ির ব্যবস্থা হয়ে যাবে। নিজের গাড়ি নিয়ে আসলে বেলপাহাড়ি বা ঘাটশিলা যে রুট দিয়েই আপনি আসুন না কেন সেই দিকে সাইট সিনটা করে হোমস্টেতে পৌঁছান। পরের দিনটা রাখুন যে সাইডটা বাদ পড়ল সেই দিকটা কভার করার জন্য। শেষ দিনটা ধীরে সুস্থে বাড়ি ফিরুন। শুধু মাথায় রাখবেন আমি যে জায়গাগুলি রিকমেন্ড করেছি সেগুলি সবকটাই সেরা সেরা বাছাই করা। যতটা সম্ভব হবে ততটা ঘুরবেন। এখনো অব্দি টোপে মাছ পড়েনি। আড্ডা মেরে মাছ ধরে সময়টা বেশ কাটলো, মাছও পড়লো অনেক। হোমস্টেতে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। আজকে ইভিনিং স্ন্যাক্সে একটা স্পেশাল ট্রাইবাল রেসিপির তোড়জোড় চলছে। পাতায় পোড়া বা লোকাল ভাষায় পাত পোড়া চিকেন। শাল পাতায় মুড়ে বিশেষ পদ্ধতিতে 40 মিনিট আগুনে পুড়িয়ে তৈরি হয় এই চিকেন। সন্ধেবেলাটা এই স্পেশাল ডিশ এনজয় করতে করতে আড্ডা দিয়েই কাটালাম। রাতে মাংস রুটি খেয়ে দিনটা শেষ করলাম। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের ট্রিপের শেষ দিন। এখন কাজ হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে ব্যাগপত্র গুছিয়ে এই সবুজের জঙ্গল থেকে কংক্রিটের জঙ্গলের উদ্দেশ্যে যাত্রা। আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর রওনা দেবো। এবার বিদায় জানাবার পালা, মন খারাপের পালা, ফেরার পালা। তবে আজ ফিরে যাচ্ছি আবার ফিরে আসবো বলে, বারবার আসবো বলে। ঝোলায় ভরে নিয়ে যাচ্ছি অনেক স্মৃতি আর মনে অনেকটা শান্তি। শান্তি এমন একটা ট্রিপ করতে পেরেছি বলে যেখানে কোথাও যাওয়ার কোনো তাড়া ছিল না কারোর, কোনো জায়গা ঘোরা হয়নি বলে আফসোস ছিল না কারোর। কি খেলাম কি খেলাম না, কতটা কম পড়লো, আমি কোনটা পাইনি, এসব দেখার মতন মানসিকতাই ছিল না কারোর। যেটা ছিল কদিন পিছুটান ভুলে কয়েক বন্ধু মিলে বাউন্ডুলে জীবনযাপন আর লাগাম ছাড়া মজা। রেডি হয়ে গেছি বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 1:15। 12টায় বেরোবো ভেবেছিলাম, সেখানে লেট হয়ে গেছে, 1:15 হয়ে গেছে। কিছু করার নেই, এইটুকু তো হবেই। ভিডিওটা আজকে এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুযোগ পেলে ঘুরতে থাকবেন।